আসলে কপালটাই ফুটো, বুঝলে? না মায়ের কাছ থেকে ভালোবাসা পেয়েছি, না শাশুড়ির কাছ থেকে ভালোবাসা পেয়েছি, আমি বানিয়েছি। দেখেছে সবাই। করতে করতে জ্ঞানী দেবী হয়ে গেছি। জ্ঞানী দেবী না হলে না আরো মুড়িয়ে খাবে মানুষ, বুঝতে পারলে? আমি যখন আসি অনেকটা ছোট, তো মা আমাকে হরলিক্স, কর্নফ্লেক্স এগুলো কিনে দিত, যে জলখাবারের আমার সকল বন্ধুদের আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আশা করছি সকলে খুব ভালো আছো বন্ধুরা, আমরাও কিন্তু বেশ ভালো আছি। গতকাল যখন এই র্যাকটা আমি অ্যাসেম্বল করে ফিট করলাম এবং ঘরটাকে একটু অন্যরকম ভাবে সাজানোর চেষ্টা করলাম, তোমরা অনেকেই কিন্তু অনেক প্রশংসা করেছো। তো এই যে ছোট ছোট লাইটগুলো আমি কদিন আগেই কিনে এনেছিলাম, আর এইটা আমি মিশো থেকে অর্ডার দিয়েছি। তো এই যে লাইটটা যেটা দেখাচ্ছি স্টিক টাইপের, এখন আলাদা করে তোমাকে ক্যাবিনেটের ভেতরে বা ঠাকুর ঘরে আলাদা করে তোমায় ফিট করতে হবে না, এরকম মানে পাওয়া যায় কিন্তু। আর এগুলো না চার্জেবল, তুমি চার্জ দিয়ে ব্যবহার করতে পারবে। পেছনে ম্যাগনেট থাকে, আরও একটা স্টিকি ম্যাগনেট থাকে যেটা তোমাকে ক্যাবিনেটের মধ্যে স্টিক করে তারপরে ওটাকে তুমি ম্যাগনেট হিসেবে ব্যবহার করতে পারো। আবার যখন তোমার এই লাইটের চার্জ চলে যাবে, তুমি আবার এটাকে চার্জ দিয়ে সেমভাবে ব্যবহার করতে পারো। দেখো আলো যথেষ্ট বেশি, এমনকি অনেক সময় কারেন্ট চলে গেলেও কিন্তু এই আলো আমরা ব্যবহার করতে পারি। এছাড়াও বিভিন্ন ক্যাবিনেটে, ঠাকুরের মন্দিরে এইভাবে ব্যবহার করতে পারি। তোমাদের লিঙ্ক লাগলে আমি লিঙ্ক দিয়ে দেবো। আর অন্ধকার করে কি সুন্দর লাগছিল যে ঘরটা, কি বলবো, সাজালে গোছালে না একটু অন্যরকম করলে একটা আলাদা রকমেরই কিন্তু মানে মন ভালো লাগা তো তৈরি হয়, তার সাথে সাথে ঘরের মধ্যে একটা আলাদা ভাইব আসে। তো চলে এসেছি এখন, এই দুধটা লাগবে। আমি এখন বিকেলবেলা চা খাবো না, বিকেল থেকে আর আমি কিছুই খাচ্ছি না ডিনার পর্যন্ত। সেটা কেন, সে তো ব্লগে আসছে, দেখতেই পাবে। এখানে আমি ওই মালাইটা বের করে তুলে রাখছি, যেরকম প্রত্যেকবার মালাই জমাই। এক বাটি মালাই অলরেডি জমে গেছে, সেটাকে ঘি বানাবার আর আমি সময় করে উঠতে পারছি না। তো আরও একটা বাটি নিতে হয়েছে, এটাকেও আমি জমাতে থাকবো। আর আমি না ডিপ ফ্রিজ মানে ফ্রিজারের মধ্যে মালাইটা স্টোর করি, তাহলে অনেক দিন ভালো থাকে, 5 মাস 6 মাসও ভালো থেকে যায়। তো হয়ে গেছে। আর এই কিছু কিছু বাসনপত্র বাইরেই রাখি সাধারণত, বারান্দায় কিছু কিছু রাখা হয়নি, সেগুলোকেই এখন তুলে দিচ্ছি। জল ঝরে গেছে, আর এই যে প্রেশার কুকারটা জলটা যেহেতু ঝরেনি, তাই এটাকে নিয়ে বাইরে রেখে এলাম। আজকে ডিনারে ওদের জন্য বানাবো হচ্ছে রাভা ইডলি। তো সুজিটা আমি নিয়ে নিলাম, 1 প্যাকেট গোটা সুজি এনেছি আবার। আর এই সুজিটা না অনেক দিন ধরেই রাখা আছে, আমি তাই দেখে নিলাম পোকা টোকা ধরেছে কিনা, দেখলাম না ভালোই আছে। তো এখানে আমি দেখলেই তো 4 হাতা মতন সুজি নিয়েছি। ঠিক সেম পরিমাণেরই আমি টক দই নেব, ওই জন্য হাতা করেই নিচ্ছি। ভীষণ ইজি, কারণ চাল ডাল ভেজানো নেই। সাধারণত চাল ডালের ইডলি আমি বানাই, চাল ডাল ভেজানো নেই, বা ব্যাটারও আমি বানিয়ে রাখিনি। অনেক দিন হয়ে গেছে যে আমার ঘরে ইডলি বা ডোসা এটা হয় না। তো রাভা ইডলি হচ্ছে ইনস্ট্যান্ট ইডলি, অথচ হেলদি ভার্সন। ধরো বাচ্চাকে টিফিনে দেবে, এর মধ্যে এরকমভাবে মিশিয়ে বিভিন্ন সবজি, আজকে যেটা করবো সেটা সবজি দিয়ে ইডলিটা বানাবো, এবং একটু তড়কা ইডলি করবো। এত ভালো, তোমরা কোনো রকম চাটনি বা সাম্বার ছাড়াই খেয়ে নেবে। বাড়িতে বাচ্চা কেন, তোমার যে আমাদের যে বুড়ো বাচ্চা থাকে সে পর্যন্ত ভালোভাবে খাবে, যদি তাদের খাওয়া নিয়ে নকশা থাকে। আমার বরের নকশা নেই, কিন্তু একটু চটপটা করে কিছু বানিয়ে দিলে ভীষণ খুশি মনে খায়, কারণ খেতে ভালোবাসে। তো ওর জন্যই সাধারণত, ওর আর ছেলের জন্যই আমি বেশি ভালোবাসি এগুলো বানাতে। তো আমি এখন এটাকে ভিজিয়ে রেখে দেবো বেশ কিছুক্ষণের জন্য, অল্প সামান্য জল দেবো, কারণ ইডলি কিন্তু ফোলে। আমার কাজকর্ম বা আমার যে প্রসেস আমি তোমাদের সাথে রুটিনগুলো ফলো করি, তোমরা খুব পছন্দ করো। অনেকেই বলো পায়েল তোমার মতন হওয়ার চেষ্টা করি, কিন্তু দেখো আমার থেকেও হয়তো তোমরা অনেক বেশি বেটার। আমি এতটা তো ছিলামই না, কেউ হয় না সাধারণত, আমাদের চলতে ফিরতে শিখিয়ে দেয় মানুষ। আর পারফেক্ট হওয়ার একটা নেশা ছিল আমার এক সময়, এখন আর নেই, এখন মনে হয় দূর, যে যা খুশি ভাবে ভাবুক, আমার বই গেছে। একটা সময় নেশা ছিল, তারপর দেখলাম যে নিজের কাজ মানে রুটিন অনুযায়ী করে নিলে কাজটা ইজি হয়, এই আর কি। আজকে ঠেকুয়া বানাবো, কেউ ঠেকুয়া দিচ্ছে না, যদিও বানানোর পরে এসেছে।
তো ভাবছি যে বানিয়েই ফেলি, প্রত্যেক বছর বানাই, এবারেও বানিয়ে ফেলি। 3 কাপ আটা নিয়েছি, এই যে মেজারমেন্ট কাপ থাকে সেটার। তোমরা যে কোনো কাপ নিতে পারো, চায়ের কাপও নিতে পারো যদি বেশি করতে হয়। পরিমাণটা খালি আমি বলে দিচ্ছি। 3 কাপ আটা নিলাম, আর তার সাথে এখানে চিনি নিতে হবে 1 কাপ। আমি যেখান থেকে দেখে আর কি করছি তারা 1/2 কাপ চিনি দিয়েছে, কিন্তু 1 কাপ চিনিতেও কিন্তু কম চিনিই লাগছে, মানে চিনিটা একদম ঠিকঠাক লাগছে। আমরা খুব বেশি মিষ্টি পছন্দ করি না, ক্যাটক্যাটে মিষ্টি ঠেকুয়াতে একেবারেই ভালো লাগে না, যার জন্যই আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে ক্রিম ক্র্যাকার বিস্কিট খাই, কারণ আমরা মিষ্টি বিস্কুটও খুব পছন্দ করি না। তো চিনিটাকে আমি গুঁড়ো করে নিলাম। ওপরে ওপরে তোমরা একটু গোটা চিনি দিতে পারো, কিন্তু দেখবে একটা ক্রাস্ট লাগে, আমার প্রয়োজন নেই, কারণ আমারটা ওরকমই থাকে। মৌরি দিলাম কিছুটা, মৌরিটা একটু ধুয়ে দিয়েছিলাম প্রথমে, তারপরে নর্মাল মৌরি দিয়ে দিয়েছি। আর এটা কি দিলাম বলো তো, ঘি। আমার একটা এক্সট্রা কৌটোতে অল্প নিচের দিকে ছিল, সেটা দিলাম, আরও দেবো, কারণ ময়ানটাই কিন্তু হচ্ছে বেশি মাত্রায় দিতে হবে। 4টে এখানে বড় বড় এলাচের দানা, মানে 4টে এলাচ এবং বড় বড় এলাচ, তার দানা পুরো 4টেই দিয়ে দিয়েছি। তোমরা চাইলে গুঁড়ো করে দিতে পারো বা গুঁড়ো এলাচ কিনে দিতে পারো। এরপর যখন মাখতে গেছি, ময়ান দেওয়া তো হয়েই গেছে, আরও দিতে হবে, তখন মনে পড়লো মা সুজি তো দিইনি, তো সুজি দিলাম। এখানে দিলাম বেশ কিছুটা কাজু বাদাম কুচোনো। তোমরা কাজু কিশমিশও দিতে পারো, কিশমিশটা আমি মানে অ্যাভয়েড করি, তার কারণ পুড়ে যায়। আচ্ছা, অনেকে নারকোল দেয়, কিন্তু অনেকে কেন নারকোল দেওয়াটা বেটার, শুকনো নারকোল বা এমনি গোটা নারকোলও দিতে পারো বা ডেজিকেটেড নারকোলও দিতে পারো। আমি দিই না, কারণ আমাদের খুব অম্বল হয়। দেখলে আরও ঘি দিলাম, তারপরে সাদা তেল দিলাম, হ্যাঁ সরি ঘি এখন দিলাম, আর সাদা তেল দিয়েছি অনেকটা, মাঝখানে আরও একবার আমি ঘি দিয়েছি, মানে যাতে ময়ানটা তোমার একদম মুঠো হবে। তুমি মুঠো করবে এবং মানে ময়দাটা পুরো একটা দলা পাকাবে, আটা দলা পাকাবে, আর তুমি বুঝতে পারবে যে ময়ানটা খুব ভালো হয়েছে। এরপর অল্প অল্প দুধ দিয়ে দিয়ে কিন্তু মাখতে হবে, কোনোভাবেই যেন এটা আটা মাখার মতো নরম না হয়ে যায়, তাহলে হুড় করে তেল টানবে। একদম শক্ত একটা আটা মাখা হবে। আর এই সময় আমার এত গরম লাগছে, আর জানো আমি জানি না তোমাদের সবার ওখানে কি কন্ডিশন, আমাদের এখানে কালকে প্রচণ্ড গরম ছিল। কে কখন ঠেকুয়া দেবে তারপরে খাবো বলো? আমি ফেলে ফেলে আর পরে জন্মে চাইবে না। তোমার ডায়লগ খালি ঘুম পেয়ে যাচ্ছে না গো, আমাদের দুধ চাটা খাওয়া যাবে না, ওরও না আমাদের দুধ চা খেলে সকাল খেলাম তো খুব ভালো লাগে কিছুক্ষণ, তারপরে যাই খাই কেমন যেন শরীরটা ভারী ভারী লাগতে থাকে না, কিন্তু সকাল হলেই মনে হয় দুধ চাই করি। কাল থেকে কন্ট্রোল করবো, কাল থেকে আর খাবো সপ্তাহে একদিন খেলাম, ধরো সানডেটা খেলাম, এরকম। আয়ুষ্মান যেদিন বাড়িতে থাকবে, বাবু তো এসে চা চাইবে, দুধ আছে তো করে দেবো তো, ও তো বায়না করবে। ঠেকুয়া না থাক, ঠান্ডা চাটনি হয় না নাকি, কালকে আয়ুষ্মানকে টিফিনে দিয়ে দেবো ঠেকুয়া আর চাটনি ইডলি। বারবার বলছি এত মাটন এনো না, মাটন এই সেদিন ভাইফোঁটাতে মাটন খাওয়া হলো, আবার আজকে মাটন এনে খেতেই পারেনি, ও খেতেই পারেনি। 500 মতন মাটন এনেছে, 550 মতন, 2 পিস খেয়েছে, মানে বোধহয় 350 থেকেই গেছে, এত মানে পুরো থেকেই গেছে, খাওয়াই যাচ্ছে না, কারণ ওয়েদার এত বাজে। আর গরম শুধু না, মানে গরমকালে গরম পড়েনি, এবারে ঘাম হয়নি গরমকালে, সেই যে একটা হিউমিডিটি, ওরকম গরম তোমার হয়নি, এবার তো বৃষ্টি হয়ে গেছে। সেদিন একটা আমি শেয়ার করেছিলাম একটা ইয়েতে, এই ঘটনাটা হওয়ার আগে, কারণ এই জিনিসটা এদের মধ্যে হয়, একবারটা শেয়ার করেছে একটা মহিলা, ওকেই আমি ট্যাগ করি ফেসবুকে, যারা আছে তারা জানে, আশিস দাসকে ট্যাগ করি, আমার সব নিজের ছেলের ইয়ে, হ্যাঁ বউ বা তোমার বউ তো খুব সুন্দর হয়েছে, কেন আমার ছেলেও রাজপুত্রের মতো ছেলে। আর সেদিনও সেম কেস হয়েছে, আমার শাশুড়ি এসে সেম, আর তারপরে সেম কেস হয়েছে, বলছে আমার কেন আমার ছেলে কি কম সুন্দর, আমার বরাবর ধরো কেউ প্রশংসা করবে তো, বাবা তোমার বউটা বেশ সুন্দর হয়েছে, কেন আমার ছেলে কি কিছু কম, সেদিনও বলছে কেন আমার ছেলে কি কিছু কম, তারপরে আবার সেম কথা হচ্ছে, আসলে ওর তো বয়সটা হয়ে গেছে, তো কিচ্ছু বয়স হয়নি, একদম বয়স হয়নি আমার ছেলের, ওরকম একদম বলবে না আমার ছেলেকে, আমার ছেলে একদম ঠিক আছে। সেম টু সেম অ্যাকিউরেট, কপাল করলে না মা পাওয়া যায়। আমার মা, আমার দোষ যদি নাও থাকে বলবে না মা, ওরকম বলতে নেই, স্বামীর ব্যাপার, স্বামী নিন্দা মা বাপ। আমার আসলে কপালটাই ফুটো, বুঝলে না, মায়ের কাছ থেকে ভালোবাসা পেয়েছি,
না শাশুড়ির কাছ থেকে ভালোবাসা পেয়েছি না স্বামী না স্বামী ভালোবাসা স্বামী ভালোবাসা একজনই ভালোবাসা। আশিসের সাথে একটু বেরিয়েছিলাম, বেরিয়ে না একটা এই যে কি বলে এটাকে সাজ বলে, সরি না সাঁচা কি বলে একটা হিন্দিতে, হ্যাঁ তো ওই নিয়ে এসছি আর কি ঠেকুয়ার জন্য। এটা দিয়ে সন্দেশও করতে পারবে, তো আমি ঠেকুয়ার জন্য নিয়ে এলাম। 80 টাকা চাইছিল, 70 টাকা নিয়েছে, একটু দামটা বেশিই নিয়েছে। আমাদের কুদঘাটে পাওয়া যাচ্ছিল না, শেষে যেতে হয়েছে সেই বাসদ্রোণী, ওখানে পেয়েছি, একটা দোকানেই ছিল। তো অনেকক্ষণ ধরে এটা কিন্তু মাখিয়ে রেখে দিয়েছিলাম, যেহেতু সুজি দিয়েছি, সুজি তো কিছুটা জল টানে, আর দেখেই নিয়েছো প্রচণ্ড শক্ত করে কিন্তু মাখতে হবে। শুধুমাত্র যে তোমাকে এই সময় মানে ছট পুজোর সময় তুমি বানিয়ে খাবে তা নয়, সারা বছর বানিয়ে খেতে পারো, এতটাই ভালো লাগে ঠেকুয়া খেতে। তবে সাজে কি বলো তো একটু না মানে মোটা হয়, আর তুমি যদি আমি যখন হাত দিয়ে করতাম একটু পাতলা হতো। যাই হোক, এই যে সাজটা কিনেছি এটা কিন্তু টোটাল 3টে আছে, মানে তুমি একসাথে 3টে করতে পারবে, কিন্তু ডিজাইন আছে 2টো, একটা তো পাতার মতন আর যে গোল 2টো আছে সেটা কিন্তু দুটোই সেম। তবে খুব তাড়াতাড়ি হয়ে গেল জানো তো, মানে আমার কোনো খাটনি হয়নি এবার ঠেকুয়া বানাতে। কিছু হলে না সেটা দিয়ে বানাতে কিন্তু খুব ভালো লাগে, বলো মনে হয় যেন করতেই থাকি। এটা কিনে সুবিধা হলো, অনেক তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, বেশ মজা লাগছিল। তবে একটু হাতে কিন্তু ভালো করে ঘি লাগিয়ে নেবে, নিয়ে করবে, দেখবে ঝটাপট হয়ে যাচ্ছে। দেখি আমার আরও ইচ্ছা আছে পরে আরও একটু অন্য ধরনের সাজ কেনার। আর দেখবে এই ধরনের জিনিস যখন আমরা বানাই, ঘরের মানুষগুলোও কিন্তু খুব খুশি হয়ে যায়। আমি বানিয়েছি দেখেছে সবাই। তো এদিকে সাদা তেল বসিয়ে দিয়েছিলাম, তেলটা মানে একটু খুব বেশি গরম হবে না সেই অবস্থায় ছাড়তে হবে, কিন্তু আমি তেলটা অনেকক্ষণ আগে বসিয়েছি, তেলটা যতই কমে বসিয়ে রাখি না কেন তাতেও গরম হয়ে গেছিলো ফার্স্ট লটটা। তাতে কী হবে বলো তো, ভেতর দিক থেকে কাঁচা থেকে যাবে, ওপর থেকে তাড়াতাড়ি কালার চলে আসবে, ওই জন্য আমি ঝটাপট করে দেওয়ার সাথে সাথেই উল্টে দিয়েছিলাম। দেখো কালারটা কিন্তু চলে এসছে, তবে হ্যাঁ পরের দিকে তেলটা ঠান্ডা হয়ে গেছিলো, খুব একটা অসুবিধা হয়নি কিছু। আর তোমরা ইদানিং দেখছো আমি 2টো কড়াই ব্যবহার করছি, শুধু ওই যে ননস্টিকের কড়াইটা ওটার তো কোটিংটা উঠে গেছে, আর এটাও কালো হয়ে গেছে। আমার সমস্ত ভালো ভালো কড়াইগুলো আমি উপরে রান্নাঘরে রেখে এসেছিলাম, মানে যে নতুন রান্নাঘর নিয়ে আসতে হবে, নিচে এনে রেখে তারপরে এগুলোকে ভাবছি বাতিল করে ওপরে রেখে আসবো। আর এই যে হয়ে গেছে, এপিটোপিট করে ভালো করে সময় নিয়ে একদম অল্প আঁচে ভেজে নিয়েছি। বাড়ির ঠেকুয়া সত্যি বলছি এত ভালো লাগে। আর বাইরে থেকে যে ঠেকুয়াগুলো আসে পুজোর, আমি যতদূর জানি যে আসল যে ঠেকুয়াগুলো হয় সেগুলোতে কিন্তু ময়দা দিতে নেই, কিন্তু এখন যে ঠেকুয়াগুলো পাই দেখি সব ময়দা দেওয়া। আমি ময়দার ঠেকুয়া খেতে একদম পছন্দ করি না, ভেতরটা কেমন কাঁচা কাঁচা লাগে। হয়তো কালারের জন্য তারা ময়দাটা দেয় যাতে সাদা টাইপের হয়, কিন্তু ময়দা দিয়ে আসলে কিন্তু হয় না। তো স্বাদ যাদের নেই তারা কিভাবে করবে, মানে এত বছর আমি কিভাবে বানাতাম। এই যে একটা ছুরি নিতে পারো, বা তোমরা কাঁটা চামচ দিয়ে এরকম চেপে চেপে ডিজাইন করতে পারো, কোনো অংশে কম হয় না, বরঞ্চ আরও অনেকগুলো হবে, কারণ তুমি তো একটু পাতলা পাতলা করে করবে। আর এই লটটাও আস্তে আস্তে ভাজা হয়ে যাচ্ছে, একটা টিস্যু পেপারের ওপর রেখেছি। এমনিতেও আমি যেভাবে করলাম তাতে একটুও তেল টানে না, একদম ড্রাই হয়ে যাচ্ছে, তোমরা দেখেই হয়তো বুঝতে পারছো। যেমন দেখতে হয়েছে তেমন সুন্দর খেতে হয়েছিল। আর একটু কাজু বাদাম দিত, মুখে যখন বাদামগুলো পড়ে ভীষণ টেস্টি লাগে। তো হয়ে গেল এদিকের। আর একটা লট, টোটাল 3টে লটে আমার এতগুলো, মানে 1 কৌটো বিস্কুটের কৌটোর 1 কৌটো আমার এবারে ঠেকুয়া হয়েছে। একটা জিনিস কি জানো তো, জীবনের প্রথম দিকে একটু দুঃখ আঘাত পেলেও আমি ভিতরে ভিতরে এত মজবুত হয়ে গেছি না, কোনো কিছুতেই আমার আর সেইভাবে ভয় লাগে না যে এটা করতে পারবো বা এটা হবে আমার দ্বারা, এই জিনিসটা হয় না। প্রথম দিকে একটু লাগলেও কোনো কিছুতে, পরে দেখি যখন করতে শুরু করে দিই তখন বেশ মনে জোর আরও বেড়ে যায়। আর এটা আমার মনে হয় প্রত্যেকটা মানুষের হওয়া উচিত, জীবনটা নিজের মতন করে চালানোর জন্য। এই জীবনটা আমাদের একটাই জীবন, তো কেউ এসে শুধুমুধু অন্যায় করে যাবে বা আমাদেরকে ভালো থাকতে দেবে না, সেটাকে মুখ বুজে মেনে নেওয়ার কোনো জাস্টিফিকেশন নেই। যাই হোক, এখানে দেখলে তো আমি সুজিটা অনেকক্ষণ ধরে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তার মধ্যে নুন দিলাম, চিনি দিলাম, এবার জল দিয়ে দিচ্ছি একটু পাতলা করার জন্য। সুজির যতটা জল টানা টেনে নিয়েছে, এরপরে যেরকম ব্যাটার হয় সেরকম করে নিচ্ছি। বাইরে থেকে ইনস্ট্যান্ট ব্যাটার না কিনে এরকম ঘরে যদি তোমাকে ইনস্ট্যান্ট ইডলি বানাতে হয়, হয়তো লোকজন এসে গেছে সেদিন তোমাদের নিরামিষ খাবার, এইভাবে কিন্তু করতে পারো। তো আজকে তড়কা ইডলি আমি কিভাবে বানাচ্ছি সেই রেসিপিটা শেয়ার করব। এদিকে তো সমস্ত হয়ে গেছে, আমি ঘরে রেখে এলাম ফ্যানের নিচে যাতে ঠান্ডা হয়ে যায়, কৌটো ভরে রেখে দেবো।
আর এদিকে আমি অল্প করে তেল নিচ্ছি। এইটা ফোড়নটা আমি দেবো হচ্ছে ওই ইডলির ব্যাটারে, একদম সামান্য তেল দিয়েছি, কিন্তু সাদা তেল দিলাম। এরপরে এর মধ্যে ফোড়ন দিচ্ছি সর্ষে ফোড়ন, সর্ষে ফোড়ন দেবো, আর দেবো একটু আদা কুচি। যেহেতু বললাম যে যদি নিরামিষ দিনে খেতে চাও, এরকম হয়তো জলখাবার খাওয়ার ইচ্ছে হয়েছে, যেমন তোমাদের সাথে আমি কিন্তু শেয়ার করেছিলাম ধোকলার রেসিপি, নিরামিষ দিনে যে ইচ্ছা হয় সেরকম। আর তার মধ্যে দেখো আমি বেশ কিছুটা গাজর গ্রেট করে দিয়ে দিয়েছি। চাইলে এর মধ্যে তোমরা ক্যাপসিকাম দিতে পারো, লঙ্কা কুচি দিতে পারো। লঙ্কা কুচি অবশ্যই দেবে, আমি দিইনি কারণ আয়ুষ্মান খাবে তাই। তো ওই যে ফোড়নটা সেটা দিয়ে মাখিয়ে নিলাম, নুন চিনি অবশ্যই দিয়ে দিয়েছি। আর আরও একটু পাতলা করছি, কারণ যতটাই জল দিচ্ছি না কেন সুজি কিন্তু ততটাই জল টেনে নিচ্ছে। এটা যত পাতলা হবে তত ফ্লাফি হবে, তত টেস্টি হবে খেতে। এদিকে আমি কিভাবে ভাপাই, আমার তো মেশিন আছে, মানে ইডলি মেকার আছে, কিন্তু ইডলি মেকারের ওপরে যে ভাপানোর যে মেশিনটা থাকে সেটা আমি কিনিনি, প্রথম থেকেই কিনিনি, কারণ আমি ভেবেইছিলাম যে স্টিলের কিনি, একটু দাম দিয়ে কিনি, কিন্তু ওই ভাপারটা নিতে গেলে তারও ডবল লাগছিল, ওই জন্য আমি ভাপারটা নিইনি। তো ব্যাটারের যে কনসিস্টেন্সি সেটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আমি ডেচকির মধ্যে জল নিয়ে নিলাম, আর এখানে 1 চামচের একটু কম আর কি বেকিং পাউডার দিয়েছি, যাতে একটু ফ্লাফি হয়। দিয়ে খুব বেশিক্ষণ কিন্তু আর ওটাকে মাখানো যাবে না, ঝটপট দিয়ে দিতে হবে। তো এই যে আমার যে ইডলি মেকারটা দেখছো, এটা কিন্তু প্রেস্টিজের, খুবই ভালো, ছোট পরিবারের জন্য কিন্তু যথেষ্ট ভালো। একটু ছোট ছোট ইডলি হয় কিন্তু ভালো একদম। তখন নিয়েছিল, এটা আমি কিনেছিলাম 2020 সালে, মানে যখন লকডাউন, তখন কিনেছিলাম দোকান খুলিয়ে, যেহেতু পাড়ার মানে এলাকার মধ্যেই ছিল, আশিসকে দিয়ে ফোন করিয়ে তার দোকান খুলিয়ে তার কাছ থেকে এনেছিলাম। কারণ তখন একটা রান্না শেখার একটা ক্রেজ, তখন বাইরের খাবার খেতে পারি না, কী হবে কী হবে না হবে, তো নিজেই ঘরে সেই আমাদের সূত্রপাত। তো এটা বসিয়ে দিলাম জলের মধ্যে, দিয়ে এখন এটাকে ওপর থেকে একটা ঢাকনা চাপা দিয়ে দিলাম, হয়ে গেল। বেকার এক্সট্রা আলাদা করে এইসব কেনার কোনো প্রয়োজন নেই। তোমরা চাইলে বাটি বাটি করেও কিন্তু করতে পারো, যাদের কাছে মোমো মেকার আছে তারা এইভাবে করতে পারো বাটি দিয়ে। এরপরে আমি একটা চাটনি বানাচ্ছি। এখানে বাদাম নিলাম, কাঁচা বাদাম, তেলটা এখানে যথারীতি বেশি গরম হয়ে গেছে। আর এটাকে একটু ভাজা ভাজা করে নেওয়ার সাথে সাথেই নামিয়ে দিচ্ছি, নাহলে পুড়ে যাবে। তো যেটুকু আর তেল আছে তার মধ্যে 2টো রসুন আমি কুচিয়ে এখানে দিয়ে দিচ্ছি। আদা রসুনের যে গন্ধটা, এটা যে কী ভালো লাগবে, কারণ আমার কাছে না উড়ার ডাল ছিল না ছোলার ডাল ছিল। ডালগুলো দিয়ে ভাজা ভাজা করলে আরও টেস্টি হতো। তো যেদিন তোমরা নিরামিষ খাবে সেদিন রসুনটা অ্যাভয়েড করবে। এরপরে আমি এইটাকে প্রথমে দিলাম মিক্সিং জারে, তার মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা নারকেল কুচোনো। অসাধারণ খেতে হয় এই চাটনিটা, না বানালে না ট্রাই করলে বুঝতে পারবে না। পেস্ট করে ওটা রেখে দিয়েছি। এখন আবার একটা এই চাটনির জন্য একটা তড়কা দিচ্ছি। অল্প সাদা তেল দিলাম, তার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে। সর্ষেটা যখন একটু চটপট চটপট করছে, তার মধ্যে দিয়ে দিলাম ধুয়ে রাখা কারি পাতা। আর এটাকেও বেশ যখন মানে সুন্দর গন্ধ বেরোচ্ছে, তারপরে আমি দিয়েছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা থেকেও একটা ফ্লেভার আসার পর ওটা চাটনির মধ্যে অ্যাড করে দিলাম। চাটনিতে পরিমাণ মতো নুন চিনি অবশ্যই দিতে হবে। আর এই হচ্ছে, তোমরা চাইলে ওটাকে আর একটু পাতলা করতে পারো, আমরা একটু ঘন ঘনই করেছিলাম। সমস্ত কাজ করে নিয়েছি, ওদিকে ইডলিটা তৈরি হচ্ছে। আমি হাতে হাতে আর কি, না এই সময় ইডলি তৈরি হয়ে গেছে, আমি একটু ঠান্ডা হওয়ার জন্য দিয়েছি। আমি সমস্ত বাসন ধুয়ে নিচ্ছি। একটু সিস্টেম করে প্রথম থেকে কাজগুলোর অভ্যেস করে নিলে পরবর্তীকালে আর কাজ করতে কষ্ট হয় না একা হাতে। তোমরা হয়তো বলবে সবার তো সব কিছু থাকে না, হয়তো ঘরে জল নেই, জলের ব্যবস্থা হয়তো রাতে বাইরে বেরোনো যায় না, হয়তো বাইরে আছে জলের ব্যবস্থা। তো এই সমস্যা আমিও ফেস করেছি প্রথম জীবনে, আমিও করেছি। আমিও মানে রাতেরটা রাতে ধুয়ে রাখতে পারতাম না, পরের দিন অপেক্ষা করতাম সকালের জন্য। তো আস্তে আস্তে সবই কিন্তু সময়ের সাথে সাথে হয়েই যায়। বারান্দায় চলে এলাম, বারান্দাটাকে একটু ঠিকঠাক করে নিলাম, কারণ আশিস ফিরে এসে জামা কাপড় এখানে মেলে দেয়, আয়ুষ্মানেরটা মেলা থাকে, সেগুলোকে যা যা কাচতে দিতে হয় সেগুলো দিলাম। তারপরে ওদেরকে আমি খেতে দিয়ে দিয়েছিলাম, আর কয়েকটা ইডলি এখানে রেখে দিচ্ছি আগামীকাল, যাতে আয়ুষ্মানকে স্কুলে টিফিনে দিতে পারি। তোমাদের তো বললামই, তো এত ভালো হয়েছে ইডলিটা, তেমন টেস্টি হয়েছে। আশিস তো একদম খোলা মনে প্রশংসা করেছে। তোমাদের তো বলি যে ওর মুখ থেকে প্রশংসা শোনা মানে খুবই ডিফিকাল্ট, ইদানিং বেশ প্রশংসা করে আমার রান্নাবান্নার। তো এই হচ্ছে আজকের ডিনার ছিল আমাদের, চাটনি এবং ইডলি, দুটোই কিন্তু ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবে। তো অ্যাট লাস্ট সব কাজকর্ম শেষ হলো, কিচেন পুরো নিট অ্যান্ড ক্লিন, খালি ওইটা একটু তেলটা গরম আছে বলে ওটা ঢাকবো। আর ব্রাশ হয়ে গেছে আমার, ফেস ওয়াশ হয়ে গেছে, 1 গ্লাস গরম জল নিয়ে বসে খাবো। তারপরে এক সেকেন্ড, এই যে নাইটি চেঞ্জ করব, এটা হচ্ছে আমার রাতের নাইটি, তো পরে তারপরে একদম সোজা ঘুমোবো।
হ্যাঁ, আর এখন বাজে রাত্রি 11:30। আজকে বলতে গেলে তাড়াতাড়ি হয়ে গেছে, কারণ আমি আজকে কোনো ডিনার করিনি। দুপুরে বললাম না মাটন হয়েছিল, আমার কোনো মানে সন্ধে কি রাত পর্যন্ত আমার ঢেকুর উঠেছে। আর হ্যাঁ, আমাকে আজকে একজন কমেন্ট করেছো যে আমি যে কুকটপটা ইউজ করি সেটা গরম হয় কি না। যেহেতু গ্লাস কুকটপ বাজাজে গরম তো হয়, সে তুমি স্টিল করো কিন্তু খুব একদম হাই গরম হয়ে যায় না, ফেটে যাওয়ার মতন। এবার অ্যাক্সিডেন্ট সেটা তোমার অনেক কিছুতেই হয়। হ্যাঁ, সেটা তোমার যে কোনোভাবেই হতে পারে। এবারে সেরকম আপাতত কিছু তো দেখছি না। সবসময় ভালো জিনিসটা নেবে। আমার যেমন 3 তলার যেটা নেওয়া আছে, মানে ওপরের ঘরে যেটা নেওয়া আছে, সেটা যতদূর সম্ভব প্রেস্টিজ না বাজাজ, আমি ঠিক খেয়াল করতে পারছি না। 4 বার্নারের, ওটার দাম নিয়েছিল 11,000 টাকা। আমি অ্যামাউন্টটা এই কারণেই বলছি, দাম দিয়ে নেবে, কারণ 4 বার্নারের আমি 5,000-এরও পেয়েছিলাম। সেম ব্র্যান্ডেরও আছে, তো বুঝতেই পারছো ফারাকটা কোথায় থাকে। ওটার কোনো ওনারা গ্যারেন্টি দেবেন না যে তোমার কিছু বিপদ হতে পারে বা না হতে পারে। এটা যেমন বলে দিয়েছে যে এরকম কিছু হওয়ার চান্স নেই। এবার ওই যে বললাম অ্যাক্সিডেন্ট কোথায় কি হবে না হবে কেউ বলতে পারে না। তো একটা কথা বলি, আমাকে অনেকেই বলে না তুমি খুব জ্ঞান দাও বা তুমি খুব জ্ঞানী। বিশেষ করে আমি ছিলাম না এত জ্ঞানী, বা এত কিছু আগের থেকে বুঝে নিতাম না। খুব মানে বিয়েটা তো একদমই অল্প বয়সে করেছি, সেটা আমি নিজের রেসপন্সিবিলিটিতে করেছি, কারোর দোষ নয় বা কিছু। কিন্তু ওই যে বিয়ে করার পরেও তো আমি সব কিছু বুঝে গেছিলাম যে না, একটা ভুল স্টেপ যখন হলো এত তাড়াতাড়ি, বাকি স্টেপগুলো ভুল নেওয়া যাবে না। ফার্স্ট তো পড়াশোনাটা করলাম কমপ্লিট, সেকেন্ড হচ্ছে বেবিও নিয়েছিলাম দেরিতে। তো এই যে একটা প্রসেস ছিল, এই প্রসেসটা আমার প্রচুর শিক্ষা দিয়েছে আমাকে। মানে আমি তোমাদের একটা উদাহরণ দিচ্ছি, কে কী বিষয় কিছু বলছি না, যে যার মতন ভালো, সবাই খুব ভালো, আমি কাউকে কিছু বলছি না। কিন্তু একটা সিচুয়েশন আমি বলছি, মানে পলিটিক্স পরে বুঝতে পারতাম, পরে যখন আস্তে আস্তে এই যে পজিশনে এসেছি বুঝতে পারি। মানে আমি যখন আসি অনেকটা ছোট, তো মা আমাকে হরলিক্স, কর্নফ্লেক্স এগুলো কিনে দিত, যে জলখাবারের পার্ট সবসময় হতো না তখন। তো আমি যাতে দুধ গরম করে কর্নফ্লেক্স দিয়ে খাই বা একটু হরলিক্স খাই, মা কিনে দিত। তো আমি যখন দিতে যেতাম কাউকে, ধরো অ্যাপ্রোচ করছি যে আছে দেবো, না ওরা খায় না, না লাগবে না। পরে দেখলাম মানে তখন হয়তো নেই জিনিসটা, তাই আমি দিতে গেছি, অ্যাপ্রোচ করেছি। পরে দেখছি কিনে খাচ্ছে। তার মানে আমারটা নিলে, বা আমি তখন বুঝতাম না যে কেন এরকম করছে। আমারটা নিলে কি হতো, তখন আমার সবে 18 বছর বয়স কমপ্লিট হয়েছে, 19ও হয়নি। তো ভাবো সেই সময় থেকে মনের ভেতরে কীরকম একটা কষ্ট, আঘাত হতে এত জ্ঞান অর্জন করে ফেলেছি, বিশ্বাস করো। তখন আগের থেকে সচেতন হয়ে যেতাম পরে। তারপরে তো বড় হয়ে এখন তো একদম মানে বুঝে গেছি যে, তো ওই করতে করতে জ্ঞানী দেবী হয়ে গেছি। জ্ঞানী দেবী না হলে না আরও মুড়িয়ে খাবে মানুষ, বুঝতে পারলে? তো ওই জন্য জ্ঞানী দেবী হয়ে গেছি। আর ভেবেইছিলাম যে আমি ইউটিউবে আসবো, কোনো ফালতু টপিক নয়, আমার নিজের থেকে যেগুলো শিক্ষা পাওয়ার সেগুলোই আমি শেয়ার করব। কোনো রকম আমি কন্ট্রোভার্সি, এখন আমাদের বলে না, হিন্দি আমি যাদের ব্লগ দিই সেখানেও দেখি এখন কন্ট্রোভার্সি টপে আছে। মানে ডেলি ব্লগ এখন কোনো যাদের মিলিয়ন যারা ডেলি ব্লগস দেয় তাদেরও 1 লাখ, যাদের ধরো 1 মিলিয়নের ওপর, 1.5 মিলিয়নের ওপর সাবস্ক্রাইবার, তাদেরও 1 লাখ ভিউজ হচ্ছে। 1 মিলিয়ন যাদের সাবস্ক্রাইবার, তাদের 1 লাখ ভিউজতে কী হবে? কিছুই না। তাহলে তো আরও ভিউজ হওয়ার কথা, খুব বেশি হলে তখন 2 লাখ 2.5 লাখ হচ্ছে। ঠিক তেমনই আমাদের এখানে যাদের 3 লাখ 4 লাখ সাবস্ক্রাইবার, তাদেরও 34,000 35,000 ভিউজ হচ্ছে, 40,000 ভিউজ হচ্ছে। সেখানে আমার ধরো 60,000ও হয়নি এখনো। সেখানে আমার তো মানে আমি তো ডেলি ব্লগ করিও না, আগাগোড়াই আমি একটু গ্যাপ দিয়ে করি। মানে একদম যে ডেলি ব্লগ রুটিন যে শেয়ার করা আমি করিনি। বিশেষ সময় ঠান্ডা মাথায় আমার কাজগুলো গুছিয়ে নিয়ে একটা সুন্দর রুটিন সেট করে শেয়ার করার চেষ্টা করেছি, তাহলে আমি ডেলি ব্লগ দিতে পারিনি, যার জন্য হয়তো আমার চ্যানেলটা মানে আটকে গেছে বা কিছু। যাই হোক, যেটুকু করেছি অর্জন যথেষ্ট। আমার ওই জন্য 3,000 4,000 ভিউজ এখন। তাতে আমার কোনো আক্ষেপ নেই, কারণ পুরনো যারা ছিল তারাই আছে, এখনও আছে তারা। বহু পুরনো সাবস্ক্রাইব, মানে রিঙ্কি দে আছে একজন, নামগুলো যেগুলো মনে পড়ে আমার, মৌসুমি আছে, মৌটুসি আছে, এরা বহু পুরনো। মানে আমি যখন পুরনো ব্লগগুলো দেখি, কিছুতে দেখছি 3 বছর 4 বছর আগেও তাদের কমেন্টস আছে, এখনও ডেলি কমেন্টস করে। তারপরে
আর কি নাম বলবো আমি, আচ্ছা মৌমিতা নিয়োগী, ও তো অনেক কমেন্ট করে। ও হলো মোটামুটি বোধহয় 2 বছর 2.5 বছর হলো মনে হয় সাথে আছে। তো পুরোনো সাবস্ক্রাইবাররাই আছে, নতুন করে সেরকম কেউ আসেনি, এলেও তারা হয়তো খুব বেশি কমেন্ট করে না। কমেন্ট করলে চেনা পরিচিতি হয় আর কি। 3000 4000 ভিউজ হলেও কমেন্ট তো মেরে কেটে হয়তো 100টা হয় কিনা সন্দেহ। কমেন্ট আমি ওই মুহূর্তে যদি রিপ্লাই নাও, এখন একটা কমেন্টেও সমস্যা হচ্ছে, যারা পরে কমেন্ট করছে সেগুলো শো করছে না, কি জ্বালায় পড়েছি। পরে আমাকে সার্চ করে দেখতে হচ্ছে কিলো কমেন্ট আসছে না, কারণ নতুন সার্চ করে দেখি হ্যাঁ কমেন্ট আছে, নিচের দিকে চলে গেছে। তো আমি ঠিক পরে কোনো না কোনো দিন তাদের কমেন্টে রিপ্লাই করিই করি, যদি কারোর কোয়েশ্চেন থাকে। আর যদি সেরকম দেখি যে কোনো কোয়েশ্চেন নেই, তাহলে আমি অন্তত লাভ রিয়াক্টটা দিয়ে যাই, ঠিক আছে। তো কেউ যদি বলে তুমি রিপ্লাই করোনি, এখন আমাকে যদি কেউ 5 বছর আগের ভিডিওতে কমেন্ট করে, সেটা আমার কাছে আসবে না কখনোই। তো রিসেন্ট ভিডিও যেটা যাচ্ছে, আজকের ভিডিওতে যদি তুমি কাল কমেন্ট করো, অবশ্যই আমি রিপ্লাই দিই। এই হচ্ছে কিছু কিছু জিনিস জানিয়ে দিলাম। ভালো লাগে তোমাদের সাথে অনেকদিন মুখোমুখি বসে অনেক কিছু আড্ডা দিই না, অনেক কিছু ফিলিংস শেয়ার করি না, কারণ সবাই তো ভালোভাবে গ্রহণ করে না। বাজে কমেন্ট করে, তখন সেখানে যখন লাইক পড়ে তখন মনে হয় সত্যিই হয়তো এই জিনিসগুলো বৃথা। তাই বলবো যে সব সময় না বুঝে, আমি আগেও বলেছি একজন আছে যাকে মার্ক করা হয়েছে অলরেডি, যে খুব নোংরা কমেন্ট একবার আমাকে করেছে এবং কন্টিনিউ আমাকে সবসময় পোক করে কমেন্ট করে, এবং আমাদের যতদূর মনে হয়েছে সেটা পরিচিতর মধ্যে, ওই জন্য কখনো কোনো নেগেটিভ কমেন্টকে চট করে এন্টারটেন করতে চাও না। যদি আমার ভিডিও পছন্দ না হয়, আমাকে নিজে থেকে বলবে যে এই খুঁত আছে, কিন্তু কাউকে এন্টারটেন করতে চাও না, কারণ হতে পারে সে আমার পার্সোনাল চেনা, যে কোনোভাবে সে কোনো অন্য আইডি থেকে আমাকে বাজেভাবে কমেন্ট করছে। এটা আশিসও দেখেছে, এবং সেই বিষয়ে আমরা মানে ফার্দার যে এনকোয়ারি থাকে সেগুলো করতে গেলে তো একটা লং প্রসেস থাকে, এবং সেটা অশ্লীল পর্যায়ে গিয়ে কথাটা হয়েছে, সেই জন্যই এত। না হলে দেখো সোশ্যাল মিডিয়াতে থাকলে আমার খারাপ ভালো নিয়েই চলতে হবে। যাই হোক, অনেক কথাই তোমাদের বললাম, আজকের মতন বিদায় নিচ্ছি বন্ধুরা, সকলে খুব ভালো থেকো, টাটা বাই বাই, গুড নাইট, সায়োনারা।